আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সুদানের দক্ষিণ কর্দোফানে গোলাবর্ষণ, শিশুসহ নিহত ৯। যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আহত ৩২। হিটলার নেপোলিয়ান রাশিয়াকে দমাতে পারেনি, ইউরোপও পারবে না মন্তব্য সালভিনির। বছর শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে কী বললেন ট্রাম্প? ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সুদানের দক্ষিণ কর্দোফানে গোলাবর্ষণ, শিশুসহ নিহত ৯। দক্ষিণ কর্দোফানের তাইতাল এলাকা থেকে কামানের গোলাবর্ষণ শুরু হয়েছিল। পরে সুদানের সেনাবাহিনী সেখানে আক্রমণ করে এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। যুদ্ধবিধ্বস্ত সুদানের কর্দোফান প্রদেশের ডিলিং শহরে কামানের গোলাবর্ষণে ৩ শিশুসহ ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার ১৭ ডিসেম্বর সুদানের একটি বেসরকারি সংস্থা দ্য নুবা মাউন্টেন্স এ তথ্য জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, আবদেলাজিজ আল হিলুর নেতৃত্বে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ বাহিনী এই গোলাবর্ষণ চালিয়েছে। গোষ্ঠীটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মিত্র এবং তারা শহরের আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ কর্দোফানের তাইতাল এলাকা থেকে কামানের গোলাবর্ষণ শুরু হয়েছিল। পরে সুদানের সেনাবাহিনী সেখানে আক্রমণ করে এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এ বিষয়ে সুদানের সেনাবাহিনী, এসপিএলএমএন গোষ্ঠী বা তাদের মিত্র আরএসএফ কোনো পক্ষই এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে দক্ষিণ কর্দোফানের কাদোগুলি ও ডিলিং শহর যুদ্ধের শুরু থেকেই আরএসএফ ও এসপিএলএমএন গোষ্ঠীর অবরোধের মুখে রয়েছে, অর্থাৎ ২ বছরেরও বেশি সময় ধরে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং বারবার কামান ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কর্দোফানের উত্তর, পশ্চিম ও দক্ষিণ ৩টি রাজ্যে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলছে, যার কারণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আরএসএফ সুদানের ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমের দারফুর অঞ্চলের ৫টি রাজ্যই নিয়ন্ত্রণ করছে। কেবল উত্তর দারফুরের কিছু উত্তরাঞ্চলের এলাকা এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে সেনাবাহিনী পর্যায়ক্রমে দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের অবশিষ্ট ১৩টি রাজ্যের অধিকাংশ এলাকায় নিজেদের দখলে রেখেছে। এর মধ্যে রাজধানী খার্তুমও রয়েছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ২০২৩ সালে এপ্রিলে শুরু হওয়া সংঘর্ষে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের অপমানজনক শর্ত মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আলোচনার আড়ালে মূলত ইরানের সামরিক শক্তি খর্ব করার চেষ্টা করছে। তেহরানে উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান জানান, ইরান শান্তি চায়, তবে কোনো পক্ষ থেকে খোদরদারি বা জবরদস্তি বরদাস্ত করা হবে না। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইরান পূর্বেও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পৌঁছানোর বিষয়ে আন্তরিকভাবে আলোচনায় যুক্ত ছিল, কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া যুদ্ধ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বর্তমানে ওয়াশিংটন আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য যেসব কঠিন ও অপমানজনক শর্ত জুড়ে দিচ্ছে তা প্রত্যাখ্যান করে পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই কোনো ধরনের অপমানের কাছে মাথা নত করবে না। দুর্বল ও খণ্ডিত ইরানকে তিনি মেনে নেবেন না। তার মতে, ওয়াশিংটন মূলত আলোচনার টেবিলে ইরানকে নিরস্ত্র করতে চাইছে, যা দেশের সার্বভৌমত্বের পরিপন্থী। রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আহত ৩২ জন। একটি বহুতল আবাসিক ভবন, একটি বাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝিয়া শহর ও এর আশপাশের এলাকায় বুধবার ১৮ ডিসেম্বর রুশ বিমান হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন,
আহতদের সবাই জাপোরিঝিয়া শহর ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। এর আগে উদ্ধারকর্মীরা জানান, একটি বহুতল আবাসিক ভবন, একটি বাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে। ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকরা দেখতে পান, হামলার পর একটি বহুতল আবাসিক ভবনে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। ফেদোরভ আরও জানান, জাপোরিঝিয়া শহরের দক্ষিণে কুসুহুম এলাকায় একটি বেসামরিক গাড়িতে রুশ ড্রোন হামলায় আরও ২ জন আহত হয়েছে। এই ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেনের শিল্পনগরী জাপোরিঝিয়ার জনসংখ্যা ছিল প্রায় ৭,১০,০০০। দক্ষিণাঞ্চলীয় এই শহর ফ্রন্ট লাইন থেকে প্রায় ২৭ কিলোমিটার ১৭ মাইল দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই শহরটি ঘন ঘন রুশ বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। সেই সময় ক্রেমলিন দাবি করেছিল, ইউক্রেনের আরও ৩টি পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় অঞ্চল এবং পাশাপাশি জাপোরিঝিয়া অঞ্চলকেও তারা নিজেদের সাথে সংযুক্ত করেছে। এ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধবন্ধে শান্তি শর্ত মেনে নেয়ার জন্য চাপ দিচ্ছে বলে জানা গেছে। তবে সমালোচকদের মতে এসব শর্ত রাশিয়ার জন্য অনুকূল। হিটলার নেপোলিয়ন রাশিয়াকে দমাতে পারেনি, ইউরোপও পারবে না, মন্তব্য সালভিনির। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পশ্চিমা প্রচেষ্টা সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইতিহাসের পরাক্রমশালী ২ শাসক অ্যাডলফ হিটলার এবং নেপোলিয়ন বোনাপার্টও রাশিয়াকে হাঁটু গেড়ে বসাতে ব্যর্থ হয়েছিলেন। বর্তমান ইউরোপীয় ইউনিয়নের নেতারাও একই পথে হাঁটছেন, তবে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবেন। সালভিনি আরও বলেন, ইউক্রেনের সংঘাতকে কেন্দ্র করে মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা কার্যত বুমেরাং হয়েছে। রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার বদলে বরং এসব নিষেধাজ্ঞা ইউরোপের নিজস্ব অর্থনীতিকে সংকটে ফেলেছে। আকাশচুম্বী জ্বালানি মূল্যের কারণে সাধারণ ইতালীয় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জের নাম উল্লেখ করে সালভিনি বলেন, আগের ঐতিহাসিক নায়করা যা অর্জন করতে পারেননি, বর্তমান নেতাদের পক্ষে তা অসম্ভব। মস্কো ইতিমধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করেছে এবং দাবি করেছে যে এর ফলে ইউরোপের দেশগুলোই তাদের ব্যবসায়িক ক্ষমতা হারাচ্ছে। সালভিনি আরও সতর্ক করেন, রাশিয়ার দিক থেকে কথিত হুমকির কথা বলে ইউরোপে যে সামরিকীকরণের হিড়িক পড়েছে তা অত্যন্ত উদ্বেগের। তার মতে, ইউরোপের আসল নিরাপত্তা ঝুঁকি পূর্ব সীমান্তে নয়, বরং দক্ষিণ দিক থেকে আসা অবৈধ অভিবাসন সমস্যার মাঝে নিহিত। ইতালির এই নেতার মন্তব্যকে স্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একে অত্যন্ত সঠিক এবং অকাট্য বলে অভিহিত করেছেন। বছর শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বললেন ট্রাম্প? বছরের শেষের দিকে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাষণে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার প্রথম ১০ মাসে বিশ্বজুড়ে কমপক্ষে ৮টি যুদ্ধ থামানোর দাবি করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মার্কিন শক্তি পুনরুদ্ধার করেছি, ১০ মাসে ৮টি যুদ্ধের মীমাংসা করেছি, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি এবং গাজায় যুদ্ধ শেষ করেছি। এর ফলে ৩,০০০ বছরের প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে। শুল্ক নীতি তার প্রশাসনের সবচেয়ে বড় কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র বলে ট্রাম্প উল্লেখ করেন। তবে তার এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফাঁক রয়েছে বলে মনে করেন সমালোচকরা। তাদের মতে, ট্রাম্পের শুল্ক নীতি অনেক ক্ষেত্রে আমদানি মূল্যের দাম বাড়িয়েছে এবং ভোটারদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষও তৈরি করেছে। ভাষণে ট্রাম্প বলেন, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র রেকর্ড $18 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছে, যার অর্থ নতুন চাকরি, বেতন বৃদ্ধি, কারখানা এবং বৃহত্তর জাতীয় নিরাপত্তা শক্তিশালী হওয়া। এই সাফল্যের অধিকাংশই অর্জিত হয়েছে শুল্কের মাধ্যমে। আমার প্রিয় শব্দ ট্যারিফ, যা বহু দশক ধরে অন্যান্য দেশের বিরুদ্ধে আমরা সফলভাবে ব্যবহার করে আসছি। তিনি আরও বলেন, কোম্পানিগুলো জানে যে তারা যদি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে তাহলে কোনো শুল্ক নেই। এই কারণেই তারা রেকর্ড সংখ্যায় এখানে ফিরে আসছে এবং তারা এমন পর্যায়ে কারখানা এবং প্ল্যান্ট নির্মাণ করছে যা আমরা আগে কখনো দেখিনি। অভিবাসন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, সীমান্ত বন্ধ করতে কংগ্রেসের নতুন আইনের প্রয়োজন হয়নি। এছাড়া অবৈধ অভিবাসীদের মোকাবেলায় কঠোর নীতি গ্রহণে প্রশাসনকে কৃতিত্ব দেন ট্রাম্প,
বলেন, দ্বিতীয় মেয়াদে এখন কোনো অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেয়া হয়নি। তিনি বলেন, প্রথম দিন থেকেই আমাদের দক্ষিণ সীমান্তে আক্রমণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। গত 7 মাস ধরে আমাদের দেশে কোনো অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি, যদিও এমন পদক্ষেপকে আগে সবাই একেবারেই অসম্ভব বলে মন্তব্য করেছিল। ভাষণে ট্রাম্প মার্কিন সেনাদের জন্য এককালীন $1,776 ভাতা দেওয়ার ঘোষণাও করেন। বড়দিনের আগেই 14,50,000-এর বেশি সেনা এই অর্থ পাবেন বলে জানান তিনি। এই সুবিধাকেও নিজের শুল্ক নীতির সুফল হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ফিলিস্তিনি সহ 8 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ 8 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশগুলো হল বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসস্থান ও কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতির কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এর আগে গত নভেম্বরের শেষ মাসে 19টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই 19টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, চাদ, কিউবা, রিপাবলিক অব দ্য কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। পরে গত 4 ডিসেম্বর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই তালিকার দেশের সংখ্যা অন্তত 32টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বাকি 13টি দেশের নাম উল্লেখ করেননি তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় 15 জন ইহুদি নিহত হন। এ ঘটনার জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে তা তেমন অপ্রত্যাশিত ছিল না। তবে সিরিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারটা সেভাবে প্রত্যাশিত ছিল না। কারণ এই অল্প কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে গেছেন। সাবেক আল-কায়েদা জঙ্গি শারার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। হোয়াইট হাউসে তার সফরের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সিরিয়ায় আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আইএসের হামলায় 2 মার্কিন সেনা এবং তাদের একজন দোভাষী নিহতের ঘটনাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় গুরুতর পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছিলেন। ওয়াশিংটনের হোয়াইট হাউসের গতকালের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও আভ্যন্তরীণ কলহ থেকে বেরিয়ে আসছে। যদিও সিরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে, তথাপি সিরিয়ার পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য দক্ষ ও পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং তাদের উপযুক্ত স্ক্রিনিং ও যাচাই-বাছাই ব্যবস্থা নেই।